এখন ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে এত সুন্দর জোরালো দাবি, কিন্তু পাশাপাশি এখন তোমরাই যখন আবার এই ছাত্রলীগের ভূমিকায় চলে যাচ্ছ, ওয়ান কাইন্ড অফ এভাবেই কিন্তু উত্থান হয়েছিল ছাত্রলীগের, প্রথমে নিজেদের মধ্যে, এরপরে বাহিরে, এরপরে তো আমরা যা দেখেছি। এখন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে জোরালো দাবি জানিয়েছিল, নিষিদ্ধ হয়েছে, কিন্তু এখন নিজেরাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি আবার সম্পৃক্ত হয়, তাহলে মানুষের কাছে যেই আস্থার জায়গা আছে, মানুষের কাছে যেই ওজনটা আছে, সেটা কিন্তু হারাইতে বেশিক্ষণ সময় লাগবে না। আজকে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। দর্শক, সুনামগঞ্জে আপনার কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে, এখন গ্রুপ দুইটা হইল কই থেকে? গ্রুপ তখনই তৈরি হয় যখন সেটাতে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মন্ডা, মিঠাই, আরও অনেক কিছু এখানে কানেক্টেড হয়ে যায়। তো এই ঘটনাটির প্রেক্ষাপটটা হচ্ছে, মানে এখানে বিষয়টা হয়ে গেছে কি, এই ঘটনায় 5 জন আহত হয়েছেন নিজেরা মারামারি করে। পরে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনা কি, আজকে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবগঠিত কমিটি গঠনের অনিয়মের অভিযোগ উঠেছে, যেগুলো ছাত্রলীগের বিরুদ্ধে থাকতো। হ্যালো, উপরের ভাই টাকা পয়সা নিয়ে আপনারা দেখা গেছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা কমিটিতে জায়গা পাইতো না, হাইব্রিডরা জায়গা পাইতো। আর আজকে আমরা কি দেখলাম, ছাত্রলীগের ভেতর থেকেই ছাত্র শিবির বের হয়ে আসছিল, তাই না? তো এগুলা কেন হয়েছে? কারণ অনিয়ম কমিটি গঠনে, এখানেও এই অভিযোগ তারা এনেছে। এ নিয়ে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এখন এই বৈষম্য বিরোধী কমিটিতে জায়গা পাইলে মানে এখানে কি আসে? একটা ছাত্র এই কমিটিতে ধরেন একটা পোস্ট পাইলো, তো এখান থেকে কি টাকা পয়সা আছে, মন্ডা মিঠাই আসে, নাকি কলেজের মধ্যে প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য বিস্তার হয়? দেখলো সালাম আলাইকুম ভাই, এরকম কিছু যদি কিছু নাই থাকে, তাহলে এই পদ নিয়ে কেন হানাহানি পর্যায়ে তোমরা চলে গেছো? কমিটিতে স্থান না পাওয়া পক্ষ স্থান পাওয়া পক্ষের উপর হামলা চালিয়েছে। দুপুরে আপনার শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হয়েছিল। কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে 5 জন আহত হয়েছেন। জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলছেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে, এটা দুঃখজনক। প্ল্যাটফর্মটি সুনামগঞ্জ জেলা শাখা কমিটির আহ্বায়ক যিনি আছেন ইমন উদ্দৌজা বলছেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজ আমাদের এই সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে, আমরা আইনি পদক্ষেপ নেব, যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য। তো ওসি সাহেব তিনিও আছেন মাইনকার চিপায়, তিনি বলছেন যে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে, পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। আমি একটা জিনিস বুঝি না, ছাত্রলীগ করলে ধান্দা আছে, ছাত্র দল করলেও ধান্দা আছে, ছাত্র শিবির করলেও সামহাও ধান্দা আছে, পলিটিক্যাল দল এগুলা উপর থেকে ফান্ড টান্ড আসে, তারপর নেতাদের টেন্ডারবাজি করা যায়, কলেজের সিট, ভর্তি বাণিজ্য, সালাম টালাম নেওয়া, ফাওটাও খাওয়া, চা বিড়ি সিঙ্গারা, তারপর শিক্ষকদের উপর প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, একটা ভাই ভাই, হ্যাঁ তের নাম সালমান খানের মতন একটা ভাবটাপ ফিল হয়। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি, এখানে তো সাধারণ ছাত্ররা আসবে, আন্দোলন করেছে, কিন্তু এইখানে এই কমিটি গঠন নিয়ে কেন মারামারি হবে? আর যদি এগুলাই ঘটে তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে, এই পোস্টের মধ্যে আসলে ধান্দাটা কি? আর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, আপনাদের কন্ট্রোলিং নিয়ে প্রশ্ন উঠবে, যে আম বানাচ্ছেন সেটা চিপতে পারবেন তো নাকি? ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে বরাবরই অভিযোগ ছিল, জেলা বিভিন্ন শাখায় তারা খবর টবর রাখতো না, ওই দায়িত্ব কমিটি দিতে গিয়ে অনেক সময় ধাওয়াও খাই আসতো এখানে, ছাত্রদলের বলে এগুলা ঘটেছে। তবে এগুলা আপনাদের যেই বিশাল অর্জন, সেই অর্জনকে ম্লান করে দিবে। কেন্দ্রীয় সমন্বয়কদের উচিত বিষয়গুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব, বিএনপি সরকারের আমলে এই বাহিনীটিকে গঠিত করা হয়েছিল তৎকালীন সময় একটা বিশেষ অভিযানের জন্য, যেখানে সন্ত্রাসী গোষ্ঠী থেকে মাদক কারবারি বা যারা বড় মাপের গ্যাং লিডার হয়ে গেছিলেন তাদের বিরুদ্ধে এই অভিযানের জন্য সময়ের পরিক্রমায় একটা রিজার্ভ ফোর্স থেকে এটা এক ধরনের কমন ফোর্সে পরিণত হলো।
এরপরে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের ভালো কাজের পাশাপাশি কিছু দুর্নামও জুটে গেল কতিপয় র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন, এরপরে নতুন এই 2024-এর জুলাই পরবর্তী বাংলাদেশ, সকল কিছু মিলিয়ে র্যাবের ভবিষ্যৎ কি দর্শক? আমাদের আগের র্যাব আর নাই। এই র্যাবকে এমনভাবে মানে পরিবর্তন করা হচ্ছে যে র্যাব শব্দটাই এখন উঠে যাচ্ছে। কালো পোশাক পরা যে ড্রেস দেখতাম, কালো চশমা পরা সেই ড্রেসগুলো থাকবে না, লঘু যা দেখতাম সেটাও থাকবে না। এক ভিন্ন রকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নতুন রূপে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই বাহিনীর নাম, লগো এবং পোশাকও পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই না, একটা নতুন আইনেরও খসড়া তৈরি করা হচ্ছে। বর্তমানে এই বাহিনীটির জন্য আলাদা কোনো আইন নেই, এটি পরিচালিত হয় পুলিশ অধ্যাদেশ অনুসারে। আজকে আমাদের র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান তিনি বলছেন, আমরা এই বাহিনীর নাম, নিয়ম ও পোশাক পরিবর্তন সহ সংস্কারের পদক্ষেপ নিয়েছি। বাহিনীর জন্য নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে, যা খসড়া পর্যায়ে রয়েছে। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন র্যাবকে আসলে রাখারই দরকার নাই, র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন যে না, সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে। সেই 2004 থেকে 2024, 2 দশক পরে র্যাবে এই নতুন পরিবর্তন কেউ পজিটিভ নিচ্ছেন, কেউ নেগেটিভ নিচ্ছেন। তো এখানে আমি যতটুকু মনে করি, আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে র্যাব থাকা জরুরি, কোনো বাহিনীকে বিলুপ্ত করা জরুরি না। বাহিনীর মধ্যে যে সমস্যাগুলি আছে আইডেন্টিফাই করতে হবে, যেই সকল কর্মকর্তারা এই সমস্যাগুলোতে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এর পাশাপাশি এই সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি, আমাদের সেনাবাহিনী যারাই আছেন, আনসার, ভিডিপি বা প্লাস মাইনাস, যদি কেউ নিয়ম ভাঙে, যদি কেউ অন্যায় করে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। কারণ যিনি আইনের রক্ষক তিনি যদি ভক্ষক হয়ে যান, তখন স্বাভাবিকভাবে এই বাহিনীগুলা বদনাম হয়ে যায়। সবাই তো আর ওসি প্রদীপ না। এই বাংলাদেশে হাজার হাজার পুলিশ সেনা সদস্য আছে যারা দেশের জন্য কাজ করে, আপনার আবার নিরাপত্তার জন্য কাজ করে, পরিবারকে দূরে রেখে তারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে। আবার এদের মধ্যে কেউ কেউ আছে আবার ওসি প্রদীপ বা বেনজিরের মতন, বারো কতিপয় 2-4 জনের মতন, যারা দেশের জনগণের টাকায় বেতন খায় ঠিকই, কিন্তু সার্ভ করে পলিটিক্যাল সরকারগুলোকে। আর এটা গত 52-53 বছরের ইতিহাস একইভাবে পুনরাবৃত্তি হচ্ছে। এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। 2-4 জন মানুষ খারাপ করবে, একটা বিশাল বাহিনী, এদের কর্মসংস্থান কোথায় দিবেন আপনি? এরা ট্রেন্ড, আপনি হঠাৎ করে সবাইকে বিলুপ্ত করে দিবেন, তো এই মানুষগুলো তো বেকার হয়ে যাবে। এমনি দেশে কর্ম নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে 3-0 পরিকল্পনা রেখেছেন সেটা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে না। তো এই মানুষগুলো গিয়া পেটের দায়ে চুরি ছিনতাই করবে। বিভিন্ন জায়গায় দেখছেন না যে রিটায়ার্ড বা বরখাস্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা নানান গ্রুপ ওয়াইজ তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সো 2-4 জন মানুষের জন্য বা কিছু মানুষের জন্য একটা বাহিনীকে বিলুপ্ত করার প্রয়োজন নাই। প্রয়োজন হচ্ছে আমার হাতে একটা ছুরি আছে, এই ছুরি থেকে আমি তরি তরকারি কাটবো নাকি অন্য কাজে ব্যবহার করবো। ইটস ডিপেন্ড আমার উপরে, এবং আমার উপরে যে আইনটা আছে সেইটার উপরে। আর আমাদের মধ্যে যেটা হয়, সাজা, কোনো রুলস ভঙ্গের দৃষ্টান্তমূলক সাজা হয় না, যার কারণে সবাই আইন নিজের হাতে তুলে নেয়, ভাবে উপরের লেভেল তো জড়িত, আমি ফাঁসে গেলে উনিও ফাঁসবে। র্যাব থাকুক, পরিবর্তিত হোক, ভালো কাজে করুক, দেশের জনগণের জন্য কাজ করুক। যে ভাইরা আছেন তারাও সবাই অনৈতিকভাবে যারা জড়িত ছিল তবাডবা করে শুধরানোর সুযোগ দেওয়া হোক।